আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দুদিন যাবৎ হাসপাতাল থেকে ফিরেছে রুষা, কিন্তু এখনো ঠিকমতো সুস্থ হয়নি। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে, শুধু ওয়াশরুমে যাওয়ার সময় বিছানা থেকে নামে। আদৃশ্যর তত্ত্বাবধানের জন্য একজন নার্স রেখে দিয়েছে। ও যতটুকু না অসুস্থ তার চেয়ে আদৃশ্যকে বেশি অসুস্থ বানিয়ে দিয়েছে। বেবি সারাক্ষণ আদৃশ, সেজান, কথা আর মিজান চাচার কাছে থাকে। ওরাই ওর দেখভাল করে, সারাক্ষণ ওদের কোলে কোলে থাকে। খাওয়ার সময় শুধু রুষার কাছে দেয়। রুষা সুস্থ না হওয়া পর্যন্ত বেবির কিছুই ওকে করতে দিবে না আদৃশ। ও কিছুদিনের জন্য অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। আদৃশ ছেলেকে যত দেখে ততই অদ্ভুত অনুভূতি হয়। একটা মায়া আচ্ছন্ন করে রাখে। সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত। আদৃশ জানতো ও ওর বাচ্চাদের খুব ভালোবাসবে, কিন্তু এতটা ভালোবাসবে জানা ছিল না। চোখের আড়াল হতে দিতে ইচ্ছে করে না। আদৃশ কিছুদিন আগেও ভাবতো রুষার চেয়ে বেশি কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু এখন মনে হয় এই ছেলের চেয়ে বড় কেউ নেই, কিচ্ছু নেই। ওর জন্য সব পারবে। ছেলে যখন কাঁদে মনে হয় ওর কলিজাটা কেউ কেটে ফেলছে। দিনে কম করে 100 চুমু দেয় ওর গালে, চোখে, কপালে, নাকে। সেজান হিসাব রাখে আর হাসাহাসি করে। আদৃশ তখন ওর দিকে চোখ পাকিয়ে তাকায়। রুষা ছেলেকে খাইয়ে কপালে চুমু দিলেই কথা বলল, আপু, ওর নাম চুমু কুমার রেখে দাও। যে হারে তুমি আর ভাইয়া ওকে চুমু দিচ্ছ, তাতে ওর নাম হারিয়ে যাবে। নাম হবে চুমু কুমার। যখন কলেজে যাবে মেয়েরা পেছনে লাইন মারবে আর ডাকবে, ওগো আমার চুমু কুমার। রুষা ওর কথা শুনে কুটি কুটি হচ্ছে হেসে। আদৃশ ওর হাসির মাঝে ঘরে ঢোকে। ছেলে হাত পা নাড়াচ্ছে, বড় বড় চোখ করে চেয়ে আছে, গভীর ভাবে মাথার উপরের ছাদটা দেখছে। আদৃশ ওর কাছে এসে কপালে চুমু দিয়ে বলল, আমার বাবাটা কি করে? কথা রুষার দিকে তাকালো। রুষা আবারও হাসতে লাগলো। কথার সামনে ডাবল সোফায় বসে আছে। বসা থেকে উঠে বলল, লে, প্রতি লাইনে একটা করে চুমু। আমি তোমাদের চুমু দেখতে দেখতে ক্লান্ত। না জানি বাচ্চা ছেলেটার কি অবস্থা। আমি শিওর ও না পারছে বলতে আর না পারছে শুইতে। কথা বিড়বিড় করতে করতে ঘর থেকে বের হয়ে গেল। আদৃশ কথার চাওয়ার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। ওর মাথায় কিছুই ঢুকলো না। রুষার হাসি থামছে না। আদৃশ রুষাকে হাসতে দেখে দিল এক ধমক। এত হাসছো কেন? অপারেশনের জায়গায় টান পড়ছে না? হাসি থামাও, নয়তো 1 মাসের জন্য হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। রুষা হাসি থামিয়ে দিল। ওর অপারেশনের জায়গায় আসলেই একটু ব্যথা করছে। রুষা ঠিক করে শুয়ে পড়ল। আদৃশ ওর কুচকানো মুখ দেখে কিছু বুঝলো। তারপর বিছানার অপর পাশে গিয়ে বসলো। রুষাকে কিছু না বলেই ওর জামায় হাত দিল। রুষা চোখ বড় বড় করে বলল, কি? আদৃশ ওর কথার উত্তর না দিয়ে জামা তুলে পেট দেখল। এখনো ঘা শুকায়নি। আদৃশ ওর ঘায়ের স্থান দেখে চমকে ওঠে। কত বিভৎস ভাবে মানুষ মেরেছে, কখনো ভয় লাগেনি। রুষা জামা নামিয়ে ফেলল। এখনো শুকাচ্ছে না কেন? আর কতদিন লাগবে? রুষা মিনমিন করে বলল, একটু সময় লাগবে। আমার জন্য তোমাকে এত ভাবতে হবে না। আদৃশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি আমার ছেলের জন্য ভাবছি। ওকে তো এখনো কোলে নিয়ে হাঁটলে না। তাতে কি, ওকে কোলে নেওয়ার মানুষের অভাব আছে? তাছাড়া আমাকে বিছানা থেকে নামতে দিলেই হয়, আমি ঢের ওকে কোলে নিয়ে হাঁটতে পারবো। পায়ের পাতা মেঝেতে রাখতে পারো না? হাঁটবে কি করে? ভালো করে খেয়ে দিয়ে শরীরের দুর্বলতা কমাও, তারপর না হয় বড় বড় কথা বলবে। আদৃশ ছেলের দিকে একবার চেয়ে ঘর থেকে চলে গেল। রুষা বিড়বিড় করে বলছে, মুখে স্বীকার করবে না। মুখে স্বীকার করলে ইগোর কম পড়ে যাবে না। কেটে গেছে 2 মাস। রুষা এখন পুরোপুরি সুস্থ। ওর ঘরে শিফট হয়ে গেছে। ছেলের নাম রেখেছে রৌনক আফসান আদ্র। আদৃশ মনে করে ওদের ছেলে ওদের ঘরে রৌনক নিয়ে এসেছে। রুষা আর ওকে একসাথে করেছে, তাই ওর নাম রৌনক আফসান রেখেছে। আর রুষা আদৃশের নাম মিলিয়ে রেখেছে আদ্র। আদ্র ঘুমাচ্ছে। রুষা আদ্রের ছোট ছোট জামাগুলো ভাঁজ করছে। আদৃশ অফিসের কাজ করছে। ছেলের অজুহাতে এই ঘরেই থাকে। দীর্ঘদিন অফিসে যাওয়া হয় না। সেজান সব দেখাশোনা করে। আদৃশ ঘরে বসে অফিসের তদারকি যতটুকু সম্ভব করছে। কথা এখন এখানেই থাকে। রুষা ওকে রেখে দিয়েছে। আশ্রমে অন্য শিক্ষিকার ব্যবস্থা করেছে। কথা আবার পড়াশোনা শুরু করেছে। ইউনিভার্সিটিতে যায়। ওদের ঘরের দরজা খোলাই ছিল। কথা দরজায় টোকা দেয়,
কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে ফিরেছে। পুরোটা দিন আদ্রকে কোলে নেয়নি, তাই ফ্রেশ হয়ে চলে এসেছে ওকে দেখতে। রুষা মুচকি হেসে ওর দিকে চেয়ে বলল, খালামণি, আদ্র ঘুমোচ্ছে। খালামণি ইউনিভার্সিটি থেকে এসছে, এখন একটু রেস্ট নিক। কথা দরজায় হাত রেখে বলল, উঠলে আমাকে ডাকবে কিন্তু। আচ্ছা ডাকবো, মাত্র ঘুমিয়েছে, এক্ষুনি উঠবে না, নিশ্চিত থাকো। কথা মন খারাপ করে ঘুরে চলে যেতে নেয়। তখনই আদ্র উঠে যায়, চোখ মেলে চারপাশ দেখছে। চারপাশে দেখে যখন পরিচিত কোনো মুখ দেখতে পেল তখন কান্না শুরু করে দিল। ওর এই অভ্যেস, ঘুম ভাঙার পর চারিদিক দেখবে, তারপর কাঁদতে শুরু করবে। ওর কান্নার শব্দ শুনে কথা হেসে ফেলল। তারপর ঘুরেই দৌড়ে রুষার কোলে নেওয়ার আগেই কোলে নিয়ে নিল। কোলে নিয়ে কান্না থামাচ্ছে। রুষা মুচকি হেসে বলল, তোমার কোলে যাওয়ার জন্যই উঠেছে। খালামণি যে এসছে সেটা স্বপ্নে পেয়েছে। রুষা বলেই খিলখিল করে হাসতে লাগলো। কথা সেসব পাত্তা না দিয়ে আদ্রকে আদর করছে, নানান কথা বলছে। আদ্রিশ এক পলক দেখে আবার কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পরে সেজান এসে হাজির। ওকে দরজার সামনে দেখে রুষা ভেতরে আসতে বলল। কথা এক পলক সেজানকে দেখলো, তারপর আবার আদ্রির সাথে কথা বলতে ব্যস্ত। সেজান আর চোখে একবার কথার দিকে চেয়ে রুষাকে বলল, ভাবি, আর্দ্রকে আমার কোলে দিতে বলো, গতকাল থেকে ওকে কোলে নিইনি, দেখিও নি। কথা জবাব দিল, লাইনে থাকুন, আমি আজকে সারাদিন ওকে কোলে নেইনি, মাত্র নিলাম। আমার মন ভরে গেল। আপনি আসবেন? তুমি তো নিয়েছো, আমি গতকাল থেকে ওকে নিইনি, এমনকি দেখিও নি। আমি এত কিচ্ছু জানি না, আমি দেব না ওকে। দেব না মানে কি? ভাবি কিছু বলেন। আদ্র কি ওর বাচ্চা? আমার ভাইয়ের ছেলে আমি নেব, ওকে বিয়ে করে নিজের বাচ্চা নিয়ে বসে থাকতে বলুন। কথা রেগে মেগে আদ্রকে দিয়ে দিল সেজানের কাছে। তারপর গাল ফুলিয়ে রুষাকে বলল, আপু, তুমি না আমার জন্য ছেলে দেখেছিলে? সে কি বিয়ে করে ফেলেছে? যদি করে ফেলে তাহলে অন্য ছেলে দেখো। আমি বিয়ে করব, আমার বাচ্চা চাই, তারপর নিজের বাচ্চা সারাদিন কোলে নিয়ে থাকবো। কেউ এত কথা শোনাতে পারবে না, কোল থেকেও নিতে পারবে না। রুষা বিছানায় বসে গায়ের উপর পা তুলে বলল, যদি সেজান ভাইয়ের সাথে বিয়ে দিই? না, সেজান ভাইয়ের সাথে বিয়ে দেওয়া যাবে না, তাহলে দুজন বাচ্চা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেবে। তার থেকে অন্য ছেলে দেখি, কি বলেন সেজান ভাই? সেজান আদ্রিশের সামনে এসব বলায় কিছুটা অস্বস্তিতে পড়ল। গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল, আমি কি জানি। আদ্রিশের কেমন উদ্ভট লাগছে সবকিছু। এছাড়া মনে হচ্ছে কিছু একটা চলছে যাও জানে না। সেজানের ভরকে যাওয়া মুখ, রুষার মুখ টিপে হাসা, কথার লজ্জা পাওয়া। কথা লজ্জা পেয়ে ঘর থেকে চলে গেল। সে যেন আদ্রকে কোলে নিয়ে ঘর থেকে চলে গেল। আদ্রিশ উৎসুকভাবে রুষার দিকে চেয়ে আছে। রুষা ভ্রু নাচিয়ে বলল, কি কি চলছে? আমি কি জানি। রুষাও ঘর থেকে চলে গেল। আদ্রিশের মাথায় কিছু একটা ঘুরছে, কিন্তু বুঝতে পারছে না। গভীর রাত। রুষা আদ্রের উপর হাত রেখে ঘুমাচ্ছে। কাজ শেষ করে আদ্রিশ ঘুমাতে এসেছে। চোখ পড়ল রুষার দিকে। অদ্ভুত মায়াবী লাগছে। ওকে ছুঁয়ে দেওয়ার লোভ জাগলো মনে। আদ্রিশ নিজের অজান্তেই রুষার কাছে চলে গেল। রুষার ঘুমন্ত মুখ দেখে কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল। ওর গালে কিস করলো। রুষার সাথে সাথে চোখ মেলল। আদ্রিশ হক চুকিয়ে গেল। ও জানে রুষার ঘুম পাতলা, তবুও এমন একটা ভুল করে ফেলল। সরে যেতে গেলেই রুষা ওর কলার চেপে ধরল। এতে দুজন আরো কাছাকাছি চলে এলো। দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের উপর পড়ছে। রুষা দাঁত খিচিয়ে বলল, কি চলছে এসব? তুমি এখানে কেন? আদ্রিশ নিজের কলার ছাড়ানোর চেষ্টা করলো। ছেলে জেগে যাবে। জেগে যাক, তুমি এখানে কেন? আমার গালে কিস করলে কেন? আদ্রিশ থমথমে মুখে বলল, করেছি তো কি হয়েছে, নিজের বউকেই করেছি, অন্য কেউ নয়। কিসের বউ? এখানে আনার পর তো বলেছিলে সম্পর্ক সব শেষ, তাহলে এখন কিসের বউ আমি? হ্যাঁ জানি না, আমি তোমাকে ঘৃণা করার কথা হলেও ঘৃণা করতে পারি না। কি করব আমি? রুষা আদ্রিশের কলার ছেড়ে দিল। ফ্যালফ্যাল করে ওর দিকে চেয়ে আছে। আদ্রিশ আচমকা রুষাকে জড়িয়ে ধরল। রুষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না। ফিসফিস করে বলল, তুমি সব সময় আমাকে ভালোবেসে এসছো, ইনফ্যাক্ট এখনো বাসো, কিন্তু তুমি আমার ভালোবাসার যোগ্য তো? তুমি আমার অনেক ক্ষতি করেছো, ওসব না হয় বাদ দিলাম। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলেছো, এমনকি নিজের বাচ্চাকেও। রুষার গলা ধরে আসছে। আদ্রিশ ওকে ছেড়ে ঘর থেকে বের হয়ে এলো। কথা ছাদে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। সেজান ওর পিছনে গিয়ে দাঁড়ালো।
কথা গুনগুন করছে। ওর খোলা চুল এলোমেলো হয়ে উঠছে। কথা কারো অস্তিত্ব অনুভব করে ভয় পেয়ে ঘুরে দাঁড়ালো। সেজানকে দেখে ভয়টা কমে গেলেও বুকটা ধুকপুক করছে। ভেবেছিল কে না কে। সেজান ওর ভয়ার্থ মুখটা না দেখেই বলল, কি করছো এখানে এত রাতে? কিচ্ছু না, এমনি এসেছিলাম। গুড নাইট। কথা ওকে পাশ কাটিয়ে চলে গেল। সেজান ওকে পিছনে থেকে দাঁড়াতে বলছে, কথা দাঁড়াচ্ছে না। ছাদ থেকে নেমে বিরক্তি নিয়ে কথা বলল, কি চাই আপনার? বিরক্ত লাগছে। কথা, তুমি এভাবে আমাকে অ্যাভয়েড করো কেন? আমার কথা তো শোনো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমি আপনার উপর কেন রাগ করব? এসব আপনার ভুল ধারণা। আমার ঘুম পেয়েছে, পেছনে পেছনে আসবেন না। রাতের বেলায় পেছনে আসতে পারেন, অথচ দিনের বেলায় চিনেনি না, বহুরূপী লোক। কথা রাগ দেখিয়ে চলে গেল। সেজান দীর্ঘশ্বাস ছেড়ে হতাশ হয়ে নিজের ঘরে যাবে, তখনই আদৃশকে দেখতে পেল। আদৃশকে দেখে আমতা আমতা করছে। সেজান বুঝতে পারছে না আদৃশ কতটুকু শুনেছে আর কি বুঝেছে। ভাই আপনি? আদৃশ উত্তরে বলল, তাহলে এই ব্যাপার? সেজান মাথা নিচু করে বলল। আদৃশ মিনি টেবিলের উপর কাচের ছোট গ্লাসে বরফের কুচি রাখছে। সেজান ওর বরাবর একটা চেয়ারে মাথা নুইয়ে বসে আছে। অস্বস্তিতে মাথা তুলতে পারছে না। এই প্রথমবার নয় ও আদৃশের সাথে ড্রিঙ্ক করতে বসেছে। আদৃশ গ্লাসে মদ ঢেলে সেজানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, কতদিন ধরে এসব চলছে? সেজান অস্বস্তিতে আরো নুইয়ে পড়েছে। কিছুই বলতে পারছে না। আমতা আমতা করে গলা ঝেড়ে বলল, ভাই আপনাকে মিথ্যা বলবো না, আপনি যেমন ভাবছেন তেমন কিছু নয়। আমাদের মধ্যে একটা ভালো লাগা ছিল, সেটা দুজনেই অনুভব করতাম, কিন্তু কেউ কাউকে বলিনি। আমাদের এই অনুভূতি কোনো পরিণতি পায়নি, কিন্তু আমরা দুজনেই জানতাম আমরা একে অপরকে পছন্দ করি। জাস্ট এটুকুই। আদৃশ কপাল কুঁচকে কিছু ভাবল, তারপর গ্লাসে চুমুক দিল। তখনও ভাবনা থেকে বের হয়নি। যদি তাই হবে তাহলে মান অভিমান কিসের? অনুভূতির পরিণতি পাইনি কেন? সমস্যা কি ছিল? সেজান শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল, ভাবি একবার আপনাকে বলতে গিয়েছিল, কিন্তু আপনি নেগেটিভ রিয়েকশন দিয়েছিলেন, তাই আর আগায়নি। আদৃশ থমকে গেল। মনে পড়ে গেল সেদিনের কথা। আদ্রের জন্মের অনেক আগে রুষা সেজানের বিয়ের কথা বলতে এসেছিল, আর তখন সম্পূর্ণ কথা না শুনেই আদৃশ রিয়াক্ট করেছিল। সেদিনের জন্য আদৃশ অনুতপ্ত হলো। এতগুলো দিন সেজানকে কষ্ট দিয়েছে, আর সেজান চুপচাপ সব মেনে নিয়েছে। নিজে থেকে কিছুই বলেনি। নিজে থেকে কিছু না বলার কারণে আদৃশ কিছুটা রেগে গেল। ও শিট, সেজান তোমার কি মনে হয় না একবার এসে আমাকে বলা উচিত ছিল? আর রুষাও তো আমাকে তেমন কিছু বলেনি। ওর উচিত ছিল তোমার আর কথার সম্পর্ক, অনুভূতির কথা আমাকে জানানো। সেজান মাথা নিচু করে বলল, ভাবির দোষ নেই, আমি ভাবির কাছে সব অস্বীকার করেছিলাম, তাই ভাবি আর এ নিয়ে ঘাটতে যায়নি, আর কথাও এ কারণে আমার উপর অভিমান করে আছে। আদৃশ শক্ত কণ্ঠে বলল, তোমার একবার জানানো উচিত ছিল। তুমি না বললে আমি কি করে বুঝবো? আমি তখন ডিপ্রেস ছিলাম। রুষার করা প্রতারণার জন্য আমি ভেঙে পড়েছিলাম, তাই চাইনি তুমি এমন একটা সম্পর্কে জড়াও আর কষ্ট পাও, তাই আমি অমন রিয়েক্ট করেছিলাম। ভাই বাদ দিন, যা হওয়ার হয়ে গেছে, আমি ঠিক আছি। এখন আর চাইলেও বাদ দিতে পারবো না। আমি আগামীকাল রুষার সাথে কথা বলবো। কথাকে চাইবো তোমার জন্য। সেজান আদৃশের কথার পিছনে কথা না বলে গ্লাসে চুমুক দিল। আদৃশ সেজানকে চুপ দেখে বলল, সব ঠিকঠাক হলে খুব শীঘ্রই তোমাদের এঙ্গেজমেন্ট করে ফেলবো। রুষার ভাইয়ের মৃত্যুর রহস্য উন্মোচন করে তোমাদের ধুমধাম করে বিয়ে দেব। আমি চাই না কোনো প্রকার টেনশন নিয়ে তোমাদের বিয়েটা হোক, তাই ওই চ্যাপ্টার ক্লোজ করা প্রয়োজন। সেজান উৎসুকভাবে প্রশ্ন করল, কিছু ভেবেছেন? ভাবা শেষ, এখন শুধু এক্সিকিউট করা বাকি। তবে অতি সাবধানে আগাতে হবে, কাউকে সন্দেহ থেকে বাদ দেওয়া যাবে না। সাজ্জাদ চৌধুরী দলের প্রতিটি সদস্যকে সন্দেহের তালিকায় রাখা হবে। হ্যাঁ, হতে পারে পদ পাওয়ার জন্য কেউ ওনাকে সরিয়ে দিয়েছে, যেমনটা ওনার বাবার সাথে হয়েছিল। আদৃশ ছোট্ট করে শ্বাস ফেলে বলল, রুষার পস্তনার সময় চলে এসেছে। ওর বোঝার সময় হয়ে গেছে ও এই গেমের খেলোয়াড় নয়, বরং সামান্য একটা গুটি। তখন আফসোস করা ছাড়া ওর কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। সেজান বিষণ্ণ স্বরে বলল, ভাবি খুব ভেঙে পড়বে, উনি নিজেকে ক্ষমা করতে পারবে না। আপনার সাথে করা অন্যায় ওনাকে কুরে কুরে খাবে। এতদিন আপনার ক্ষতি করা, আপনাকে ভুল বোঝা, আপনাকে হার্ট করার জন্য নিজেকে ক্ষমা করতে পারবেন না। ভাবিকে কি করে সামলাবেন? আদৃশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটুকু ওর প্রাপ্য। ভুল যখন করেছে শাস্তি পেতেই হবে। ওর উচিত ছিল কান চিলে নিয়ে গেছে শুনে চিলের পেছনে ছোটার আগে অন্তত একবার ভাবা। কানটা দেখা।
এভাবে অন্ধবিশ্বাস এবং অনুকরণ করা উচিত হয়নি। সব যদি ঠিক থাকে, রুষা অনেক বড় শিক্ষা পাবে, যা ওর ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে। পরবর্তীতে সাবধান হবে, অন্যকে নয় নিজের উপর ভরসা করবে। এই জন্য প্ল্যান সাকসেস হওয়া জরুরি। আমাদের অতি সাবধানে কদম রাখতে হবে, সব কিছু ভাবের সামনে আনতে হবে, তবেই তার এই ভুল ধারণা ভাঙবে। গুটি আমাদের দিকেও ঘুরে যেতে পারে, তাই যা করার সাবধানে করতে হবে। সেজান কাক পক্ষেও যেন এ খবর না পায়। জি ভাই, নিশ্চিত থাকুন, কেউ জানবে না। পরের দিন নাস্তার টেবিল সেজান নাস্তা করছে আর আদৃশের দিকে আর চোখে তাকাচ্ছে। ওর মন উসখুস করছে। রুষা তাড়াহুড়ো করে নাস্তা করছে। ছেলে কখন কান্না শুরু করে দেয় বলা তো যায় না। আদৃশ সেজানের অবস্থা বুঝে বলল, রুষা, তোমার সাথে কিছু কথা ছিল। রুষা আদৃশের কথা শুনে অবাক হয়ে বলল, আমার সাথে আবার কি কথা ছিল? আদৃশ ভনিতা না করে বলল, আসলে আমি সেজানের জন্য কথাকে চাইছি, আমি ওদের বিয়ে দিতে চাইছি। রুষা আদৃশের কথা শুনে রীতিমতো শকড। রুষা বিস্ময় নিয়ে সেজানের দিকে তাকালো, তারপর আবার আদৃশের দিকে। রুষা মনে মনে খুশি হলেও এতগুলো দিনের কথা মনে করে রাগে ফেস করে বলল, মানে কথাকে কেন? সেজান ভাইয়ের জন্য অন্য মেয়ে দেখুন। ওরা একে অপরকে ভালোবাসে। তো এতগুলো দিন যে সেজান ভাই কথাকে এত কষ্ট দিল, তার কি হবে? সেজান ভাইয়ের সাথে কথাকে বিয়ে দেব না, আমি প্রস্তাব রিজেক্ট করেছি। সেজান অসহায় মুখ করে বলল, ভাবি, ভাবি প্লিজ। আমাকে এসব বলে লাভ হবে না। আপনার কি মনে হয় কথা এত কিছুর পরেও রাজি হবে? আমি ওকে ফোর্স করতে পারবো না, আর না কাউকে ফোর্স করতে দেব। কেউ ওকে ফোর্স করবে না, আমি শুধু আপনার সাপোর্ট চাই। আমি আপনার কাছে কখনো কিছু চাইনি ভাবি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কথাকে রাজি করান, আমার আপত্তি নেই। থ্যাঙ্কস ভাবি, আমি বাকিটা ম্যানেজ করে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা ভার্সিটির জন্য তৈরি হয়ে ব্যাগ নিয়ে এসে তড়িঘড়ি করে নাস্তার টেবিলে জয়েন্ট করলো। ওর দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে প্লেটে নাস্তা দিচ্ছে। সবার দৃষ্টি ওর দিকে। কথা প্লেটের দিকে চোখ রেখেই বলল, সিরিয়াস কিছু নিয়ে আলোচনা হচ্ছে বুঝি? রুষা উত্তর দিল, হ্যাঁ, তোমার বিয়ে নিয়ে কথা বলছি। কথা রুষার কথা শুনে চমকে ওঠে। রুষার দিকে বিস্ময় নিয়ে চেয়ে বলল, বিয়ে? আপু, আমি তো গতকাল মজা করেছিলাম, তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি এখনই বিয়ে করব না, মাত্র ভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। এখনই আমি বিয়ে করব না, প্লিজ আপু, প্লিজ প্লিজ। সেজান বিড়বিড় করে বলছে। শ্বাস নিয়ে ভাবের পুরো কথাটা তো শোনো। রুষা মুচকি হেসে বলল, সেজান ভাই হলেও না। কথার ভ্রু প্রসারিত হয়ে এলো। চোখ বড় বড় করে বলল, কি বললে? আদৃশ সেজান ভাইয়ের সাথে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে। কথা ঘোরের মধ্যে চলে গেল। রুষা কি বলছে বুঝতে পারছে না। একবার আদৃশের দিকে চেয়ে সেজানের দিকে তাকালো। সবাই সিরিয়াস লুক নিয়ে চেয়ে আছে। কথা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। তারা দেখিয়ে উঠতে উঠতে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি আপু। কথা সবার চোখের সামনে দিয়ে দ্রুত চলে গেল, কিন্তু কেউ ওকে দাঁড়াতে বলল না। সবাই ওর যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। রুষা সেজানকে উদ্দেশ্য করে বলল, সেজান ভাই নাস্তা অনেক করতে পারবেন, এই মুহূর্তে আপনার কথার পেছনে যাওয়া উচিত। সেজান যাওয়ার জন্য বসা থেকে দাঁড়াতেই আদৃশ বলল, সবসময় ছেলেরাই কেন মেয়েদের পেছনে পেছনে যাবে? সেজান থমকে দাঁড়িয়ে গেল। রুষা টেডি স্মাইল দিয়ে বলল, এটাই রুলস। তারপর সেজানের দিকে চেয়ে বলল, এই ভাইয়ের কথা শুনলে কথা কেন কোনো মেয়ে জুটবে না। যাই করুক না কেন, অন্তত প্রেম ভালোবাসার ক্ষেত্রে ওর কথা শুনবে না, নিজের মনের কথা শুনুন। সেজান আদৃশের দিকে তাকালো। রুষা যাওয়ার জন্য ইশারা করলো। সেজান চেয়ার সরিয়ে এক দৌড় দিল। আদৃশ ভ্রু কুচকে ওর দিকে চেয়ে আছে। রুষা আদৃশকে পাত্তা না দিয়ে খেতে লাগলো। কথা গাড়িতে উঠে বসেছে। সামনের সিটে ড্রাইভার গাড়ি স্টার্ট দিচ্ছে। কথা এখনো ঘোরের মধ্যে আছে। ওর বুক ঢিপঢিপ করছে। আচমকা সেজান গাড়িতে উঠে বসে কথার পাশে। কথা চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। সেজান ওকে পাত্তা না দিয়ে ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। কথা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি কোনো কথা বলতে চাই না, নামুন গাড়ি থেকে। আমি এখন ভার্সিটি যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। গাড়ি তো চলছে, সমস্যা কি? সমস্যা আপনি। কথা প্লিজ, আমার কথা শোনো। আমি সব ঠিক করে দিচ্ছি তো। আমি জানি আমি তোমাকে অনেক হার্ট করেছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমার কিছু করার ছিল না, আমি নিজেও কষ্ট পেয়েছি। কথা কাঠ গলায় বলল, আমি আপনাকে কষ্ট দিয়েছি? নিজেকে নিজে দিয়েছেন, তাই আমাকে শোনাতে আসবেন না। আমি শোনাচ্ছি না, জাস্ট বোঝাচ্ছি আমি কিসের মধ্যে ছিলাম।
তুমি তো জানো ভাই আর আমার কি অবস্থা, তুমি তো জানো ভাই আমার জন্য কি কি করেছে সব জানো। রুষা ভাবির প্রতারণায় ভাই একদম ভেঙে গেছে, এতটাই ভেঙে পড়ে যে প্রেম ভালোবাসা বিয়ের প্রতি বিশ্বাস চলে যায়, ঘৃণা করতে শুরু করে। আর তখনই ভাবি ভাইয়াকে আমার বিয়ের কথা বলে। বুঝতেই পারছো পরিস্থিতি কি ছিল, পরিস্থিতির কাছে আমি অসহায় ছিলাম, তাই তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। অন্যভাবেও সাবধান করা যেত। তোমাকে পাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছিলাম, তাই তোমাকেও আশা দিতে চাইনি, এতে তোমার কষ্টটা বেড়ে যাবে। তাই চেয়েছিলাম আমাকে ভুলে যাও, আমাকে ভুলে সুখে থাকো। হ্যাঁ তাই হয়েছে, আমি আপনাকে ভুলে গেছি। সেজান রাগী কণ্ঠে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামালে সেজান গাড়ি থেকে নেমে কথাকে জোর করে গাড়ি থেকে নামায়।